দর্শক, এই মুহূর্তে রাজধানীর সোনারগাঁও হোটেলে বণিক বার্তার আয়োজনে কৃষি, খাদ্য নিরাপত্তা এবং প্রাণ প্রকৃতি সম্মেলন চলছে। সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওরা রাতের বেলা এই কাজগুলো করে, তো আমাদেরকে তাহলে এখন ইটের বিকল্প ভাবতে হবে। এই ইটের বিকল্প নিয়ে কথা বলা হচ্ছে 2012 সাল থেকে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো। তারপরে আমি যখন দায়িত্ব নিলাম, আমি খুশি মনে বললাম যে 2005 সালের পরে আমরা আর ইট বানাবো না। এবার কাজ করতে গিয়ে দেখি যেটার কোনো কাজই আসলে শুরু হয় নাই। সেটাতে আপনি তো যে টার্গেট অষ্টম পঞ্চবার্ষিকীতে দেওয়া হয়েছে তা মিট করতে পারবেন না। তারপরে এখন আমরা একটা অনুপাত করার চেষ্টা করছি যে এই বছর আমরা বেসরকারি কাজে কতটুকুনে ব্লকের ব্যবহার বাধ্যতামূলক করব, আর সরকারি কাজে 100% আসতে পারি কিনা বিভিন্ন অধিদপ্তর এটা দেখব। আমরা যদি বলি যে আমরা ইট প্রস্তুত করব না, সেটা বলাই যায়, কিন্তু বাজারে তো ইটের চাহিদা আছে, আমাকে তো সেখানে বিকল্প দিতে হবে। ঠিক যেভাবে আমরা প্লাস্টিক এবং পলিথিন ব্যাগের ব্যাপারে কথা বলছি, তো আমাদেরকে ইট ভাটার এই আগ্রাসন থেকে আমাদের কৃষি জমি বাঁচাতেই হবে। এখন আমরা কৃষি জমি ইটভাটাতে আমরা বায়ু দূষণের অভিযোগ করি, কিন্তু বায়ু দূষণের চাইতে আরো অনেক বেশি মারাত্মক হচ্ছে ইটভাটা যেভাবে করে কৃষি জমিকে ধ্বংস করছে। কারণ এই টপ সয়েল একবার নষ্ট হয়ে গেলে 70 থেকে 100 বছরে আপনি এই টপ সয়েল আর ফিরিয়ে আনতে পারবেন না। কৃষি জমির উর্বরতার কথা বলি, সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যেটা আছে সরকারি, তারা কিন্তু 2টা পরিসংখ্যান দিয়েছে যে এখন যেভাবে করে কৃষি জমি অন্য কাজে ব্যবহৃত হচ্ছে, অকৃষি কাজে ব্যবহৃত হচ্ছে, এই ধারা চলতে থাকলে 2070 সাল নাগাদ বাংলাদেশে আর কোনো কৃষি জমি থাকবে না। আর পরিবেশ অধিদপ্তরের মত অনুযায়ী এটা হচ্ছে 2050 সাল। আরেকটা হচ্ছে আবারও SRDI এর আরেকটা পরিসংখ্যান বলি, তারা বলেছে যে বাংলাদেশের জমির প্রায় 78% মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে বা বিষাক্ত হয়ে গেছে। যদি FAOর কথা বলি, আমরা এখানে 2জন কর্পোরেট প্রতিনিধির বক্তব্য শুনেছি। যদি FAOর কথা বলি, FAO এবং অন্যান্য কৃষি সংক্রান্ত যে গ্রহণযোগ্য পরিসংখ্যানগুলো দিয়ে থাকে, রিসার্চগুলো করে থাকে, তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশে 1 হেক্টরে যেই পরিমাণ পেস্টিসাইড ব্যবহার করার কথা তার সাথে অনেক বেশি পেস্টিসাইড ব্যবহৃত হচ্ছে। 1 হেক্টরে যেই পরিমাণ সার ব্যবহার করার কথা তার চেয়ে অনেক বেশি পরিমাণে সার ব্যবহার করা হচ্ছে। এখানে সার ব্যবহার হবে কি হবে না, পেস্টিসাইড ব্যবহার হবে কি হবে না, সেইটা বিতর্কের বেসিক না। বিতর্কটা হচ্ছে এটাকে আমরা মাত্রার মধ্যে রাখতে পারছি কিনা। দ্বিতীয় বিতর্ক হচ্ছে যে বাংলাদেশ সরকারের কিন্তু জৈব কৃষি নীতিমালা একটা নীতিমালা আছে। আপনি সরকারের অন্য অনেক নীতিমালার বাস্তবায়ন এগুলা নিয়ে আলোচনা শুনবেন, জৈব কৃষি নীতিমালার কিন্তু কোনো বাস্তবায়ন বা এটা নিয়ে কোনো আলোচনা শুনবেন না। আমাদের TSP সারটা কেন লাগে? এটা কি ফলন বাড়ায়? TSP তো ফলন বাড়ায় না। তাহলে আমাকে এখন প্রস্তাব দেওয়া হচ্ছে যে ঢাকা শহরের যত বর্জ্য আছে সব বর্জ্য নিয়ে পুড়িয়ে দেওয়া হবে ইনসিনারেটরে, সেখান থেকে বিদ্যুৎ করা হবে। সেটাও একটা প্রস্তাবনা, বিশ্বের অনেক দেশে এটা হচ্ছে। কিন্তু আমি আমার জৈব যেই বর্জ্যটা আছে সেটা দিয়ে সরকারি ব্যবস্থাপনায় একটা জৈব সার উৎপাদনের উদ্যোগ নিতে পারি কিনা, যেটা আমি সরকারি ব্যবস্থাপনায় ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের মাধ্যমে কৃষকদের হাতে পৌঁছে দেব। কৃষকরা তো একটা ন্যারেটিভে অভ্যস্ত হয়ে গেছে। এবার আপনি দেখবেন কোনো কৃষককে আপনি বলতে শুনবেন না কীটনাশক দেই খেতে, বলবে খেতে বিষ দেই। তার মানে সে মূল্যবোধের জায়গা থেকে ঠিকই জানে যে সেটা বিষ দিচ্ছে, কিন্তু আমাদেরকে আসলে সরকারি জায়গা থেকে এগিয়ে যেতে হবে যে জৈব সার কৃষকের মাধ্যমে সরানো এবং অপ্রয়োজনীয় সার ব্যবহার থেকে কৃষককে সরিয়ে আনা। আমাদের কৃষির মডেলটা কিন্তু সেটা একদমই প্রমোট করছে না এবং বেশিরভাগ